বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বিরোধীদের প্রবল আপত্তি হট্টগোলের মধ্যেও বুধবার লোকসভায় ওয়াক অফ সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। তিনি নিজের বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করলেন যে মোদিজি না থাকলে সংসদও ওয়াক অফ সম্পত্তি হয়ে যেত। মুসলমানদের ভালোর জন্য ওয়াক অফ সংশোধনী বিল, এবং যদিও বিরোধীরা এই ওয়াক অফ সংশোধনী বিলকে অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছেন, এবং বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল। কিন্তু কিরেন রিজিজু তিনি যেটা দাবি করছেন যে ওয়াক অফ বোর্ডে স্বচ্ছতা আনতেই এই বিল আনা হয়েছে। বিরোধীদের তিনি কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেছেন স্বাধীনতার পর ওয়াক অফ বিল অসাংবিধানিক মনে না হলে এখন কেন মনে হচ্ছে। এরপরে তিনি চাঞ্চল্যকর একটি দাবি তুলে বলেছেন যে আমরা আজ বিল সংশোধন না করলে যে সংসদে আমরা বসে আছি তাও ওয়াক অফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করত। নরেন্দ্র মোদীজির সরকার না এলে না জানি কত বিল্ডিং চলে যেত। সরকার কোনো ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না, কোনো মসজিদের সম্পত্তিতে হস্তক্ষেপ করছি না। ওয়াক অফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিল এটি। মুসলমানদের ভালোর জন্য ওয়াক অফ বিল আনছে মোদী সরকার। যদিও তৃণমূল এবং বিরোধী পক্ষের বক্তব্য, তৃণমূল এবং কংগ্রেস এবং বিরোধীদের বক্তব্য যে মিথ্যে দাবি করছেন রিজিজু। তাহলে এই সংশোধনী বিল কেন পেশ করার প্রয়োজন হলো, কি সংশোধন হবে, তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, এই যে ওয়াক অফ সংশোধনী বিল সংসদে পেশ হলো বুধবার, এবং এই বিল নিয়ে প্রচুর বিতর্ক, মানে দুপুরের পর থেকে প্রায় 12টার পরেই এই বিল পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। তারপরে সরকার এবং বিরোধী পক্ষেও এই নিয়ে তীব্র বাদানুবাদ আলোচনা চলছে। তো এখন প্রশ্ন হলো যে এই বিল কেন সংশোধন করার প্রয়োজন হলো, কি আছে এই বিলে। এটা বিরোধীরা বলছেন অসাংবিধানিক, সরকার বলছে যে এতে কারোর হস্তক্ষেপ করা হচ্ছে না, মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মে হস্তক্ষেপ করা হচ্ছে না, এটা সম্পত্তি সংক্রান্ত বিল, এটা অমিত শাহ বলছেন। এই বিলে কি আছে, কিভাবে বিশ্লেষণ করছেন বিষয়টাকে? হ্যাঁ, দেখুন যে ওয়াকআপ সেটা সত্যি কথা, এটা একমাত্র মুসলমানদেরই ব্যাপার, যারা মানে আল্লাহর নামে তাদের সম্পত্তি তারা দিতে চান। এবং যে ওয়াকআপ যে করে তাকে ওয়াকাফি বলে, বোধহয় ওয়াকাফি এরকম কিছু বলে। এবং যেহেতু আল্লাহর নামে, আল্লাহ তো কোনো ফিজিক্যাল এন্টিটি নয়, তার ফলে সেটাকে ম্যানেজ করে মুতওয়ালি বলে একটা ম্যানেজমেন্ট রয়েছে। এবং এই মুসলমান ধর্মে একটা দানের একটা বিরাট ভূমিকা আছে। জাকাত যেটাকে বলে জাকাত, মানে সব ধর্মপ্রাণ মুসলমান মনে করেন যে আয়ের একটা অংশ আল্লাহকে দেওয়া উচিত, সেটা গরিব দুঃখীর কাজে লাগবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু বহু ক্ষেত্রে সেগুলো দেখা যায়। এই ওয়াকআপ ব্যাপারটা আমাদের দেশে সুলতানরা যখন দিল্লিতে শাসন করত, তখন তারা এই দেশে মানে ওয়াকআপের কথা ভাবে, এবং তখন নানান ওয়াকআপ প্রপার্টি ঘোষিত হয় এবং সেভাবেই চলতে থাকছিল। এবং ব্রিটিশরা এসে প্রথমে এটাকে মানে ওয়াকআপ এই ভাবনাটাকে মনে করে ব্যাড লস বলে। পরবর্তীকালে 1923 সালে তারাই ওয়াকআপ একটা অ্যাক্ট তৈরি করে। ওয়াকআপের যে বুঝতেই পারে যে মুসলমানদের যে তাদের সম্পত্তিগত যে সমস্ত অধিকার আছে বা ধ্যান ধারণা আছে এগুলোকে রক্ষা করা প্রয়োজন। সেই জন্য 23-এ তারা এই একটা আইন নিয়ে আসে। এবং ভারতবর্ষে সেটা দেখা যায় 54 সালেও একটা সেই আইনটার সামান্য পরিবর্তন ঘটে, ব্রডবেস করা হয়। এবং 95 সালে একটা ব্যাপক, খেয়াল রাখতে হবে যে ওই সময় একটা রাম মন্দির আন্দোলনের ফলে একটা মুসলমান জনতার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এবং যাতে করে তারা কংগ্রেসের সঙ্গে থাকে এই ভাবনা নিয়ে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসা হয়। এবং সেখানে
সেখানে অন্য সবকিছুর মধ্যে একটা নতুন জিনিস আছে, সেকশন 40, মানে 40-এর ধারা, যেই ধারা অনুযায়ী ওয়াকফ বোর্ড যে কোনো প্রপার্টিকে তাদের ওয়াকফ প্রপার্টি বলতে পারে। এবং ওয়াকফ প্রপার্টি সেটা যে কোনো জিনিস, কিন্তু একবার বলে দিলে তারা সেটাকে আর চ্যালেঞ্জ করার জায়গা নেই। ওয়াকফ বোর্ডকে আমরা এতকাল জানি ওয়াকফ বোর্ডের ডিসিশন ট্রাইব্যুনাল পর্যন্ত যাওয়া যায়, তারপরে আর সেটা কোর্টে নিয়ে যাওয়া যেত। এই হচ্ছে ব্যাপার। এবং এমনই ঘটেছে, যেটা আমি দেখছিলাম, যে প্রচুর মানে কেরালাতে, গুজরাটে, ভারতবর্ষের নানান জায়গায় এখানকার লোকাল ওয়াকফ বোর্ড বিভিন্ন গ্রামের পর গ্রাম বলে দিয়েছে এটা ওয়াকফ। এবং সেখানে দেখা যাচ্ছে যারা অন্য ধর্মের মানুষও আছেন বা মুসলমান ধর্মের মানুষও আছেন, তারা ওয়াকফ প্রপার্টি হয়ে গেলে আল্লাহর নামে জমি, সেই জমি তো তাদের আর থাকছে না, তারা বহু মানুষ বিপদে পড়েছে। এবং খেয়াল রাখতে হবে যে এই ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ বোর্ড যারা ভারতবর্ষে, এদের কিন্তু মানে লার্জেস্ট ল্যান্ড ওনার। মানে আমরা সাধারণত বলে থাকি দেশে রেলে এবার আর্মি হচ্ছে জমির মালিক, কিন্তু তাকেও টপকে গেছে এই ওয়াকফ। তাদের মানে প্রচুর প্রপার্টি, প্রায় 10 লাখের কাছাকাছি এরকম তাদের প্রপার্টি আছে, যার ভ্যালুয়েশন হবে প্রায় 1.5 লাখ কোটি টাকা। কনজারভেটিভ এস্টিমেট 1.5 লাখ কোটি টাকা, আরো হয়তো বেশি হতে পারে। হিউজ প্রপার্টি। এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ভগবানের নাম করে অনেকেই এই প্রপার্টি কিভাবে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো যায় সেটা চেষ্টা করে, এবং এতে উপেক্ষিত হন, বঞ্চিত হন সব শ্রেণীর মানুষ। মুসলমান সম্প্রদায়, হিন্দু অন্য যারা আছেন, ভারতবর্ষে নানান জায়গায় নানান সম্প্রদায় আছেন, তারা বঞ্চিত, উপেক্ষিত, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভাবনা চিন্তা করেই ভারত সরকার এখন যে বিলটা এসেছে, তার মূল লক্ষ্য হচ্ছে যে এর একটা এই ওয়াকফ প্রপার্টিকে একটা ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিয়ে আসা, এবং ম্যানেজমেন্টটা সঠিকভাবে করা। যে প্রপার্টি গুলো আছে সেগুলোতে যাতে করে ডিজিটালাইজ করা, মানুষ জানতে পারে কি প্রপার্টি আছে না আছে। এবং এই যে সেকশন 40-র যে ব্যবহারটা ঘটেছে, সেটার ফলে স্বেচ্ছাচারিতাটা বিরাট ভাবে দেখা যাচ্ছে। যেখানে ইচ্ছে হয়েছে যে সেখানেই প্রপার্টি তাদের ওয়াকফ প্রপার্টি বলে ঘোষণা করেছে, বিতর্কের মধ্যে রেখে দিয়েছে, কোর্টেরও সেখানে হাত থাকেনি 95-এর ওই অ্যাক্টের ফলে। এখন আজকে পার্লামেন্টও আমি দেখলাম কিরণ রিজিজু, যিনি আমাদের মাইনরিটিস অ্যাফেয়ার্স মন্ত্রী, উনিও বলেছেন যে হতে পারে পার্লামেন্টটা ওরা কোনোদিন ডিক্লেয়ার করে বুঝতে পারে যে এটা ওদের প্রপার্টি, এবং বহু প্রপার্টিজ রয়েছে যেগুলো এরকম ভাবে তারা অধিকার দাবি করছে। যাই হোক, এখন যেটা পরিবর্তন যেটা আসছে, যে ওয়াকফ বোর্ডের নানান জায়গাতে, ওয়াকফ রাজ্যগুলোতে যে বোর্ড থাকবে, সেখানে বলা হচ্ছে মুসলমানদের অন্য যারা সব যারা শিয়া সুন্নি সম্প্রদায়, যেখানে বোরারা আছেন, বোরা সম্প্রদায়, বা যেখানে অন্য মুসলমান যারা আছেন, তাদেরকে যাতে করে রিপ্রেজেন্টেশন দেওয়া যায় সেটা দেখতে হবে। এটা কোনো মুসলমান যেন বাদ না যায়। অনেক জায়গায় তারা বাদ করে যাচ্ছেন। এবং মোটামুটি ভাবে যে এর মধ্যে এটা পরিচালনা করবেন সরকারের কোনো প্রতিনিধি, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইত্যাদি। এবং যারা ওই সেন্ট্রাল কাউন্সিল থাকবে, সেখানে মন্ত্রী নিজে থাকবেন। এবং এই এতকাল এগুলো পুরোপুরি ইসলাম ধর্মের মানুষরাই এর মধ্যে থাকবেন। এখন ঠিক হয়েছে না, নন মুসলমানও থাকবেন, কেননা এগুলো দেশের প্রপার্টি। এবং বহু ক্ষেত্রেই দেখা গেছে যে অন্যদের প্রপার্টি ওয়াকফ বোর্ড এটা নিয়ে নিয়েছে। এবং শুধু তাই নয়, যে এটা এই প্রপার্টি গুলো যদি সঠিক ব্যবহৃত হয়, ওয়াকফ প্রপার্টি কখনো অন্য ইসলামের ধর্মের জন্য এই প্রপার্টি অন্য কেউ ব্যবহার করতে পারে না, বুঝেছেন? সুতরাং ওয়াকফ প্রপার্টিতে কোনো নতুন অ্যাক্ট পরিবর্তনে বলা হয়নি যে প্রপার্টিটা নিয়ে অন্য হিন্দুদের দেওয়া হবে, অন্যরা ব্যবহার করে, সেটা কিন্তু কোথাও বলা নেই। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি যেটা বললেন এতক্ষণ পর্যন্ত, যে আমরা যদি এ রাজ্যেরই দেখি, যে আমরা এই ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রচুর অভিযোগ, প্রচুর কিছু আমরা শুনেছি। সে যেরকম মুসলিমদের ক্ষেত্রে, সম্প্রদায়ের ক্ষেত্রেও আছে, তেমন হিন্দুদেরও রয়েছে। মানে এটা নিয়ে প্রচুর, মানে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মধ্যেই কিন্তু অনেক অভিযোগ আছে। তো সেই জায়গাটা, একটা জায়গায় যদি স্বচ্ছতা আনার জন্য করা হয়, তাহলে মানে
এটা জেসিপিতে গেল, তারপরে জেপিসিতে গেল, এবং নানান জায়গা, নানান সংগঠন, তার জন্য একটা কমিটি তৈরি হলো। সেই কমিটি দীর্ঘদিন ধরে সকলের সাথে কথা বললো, কিন্তু তারপরে বিরোধীদের এই দাবিটা কি শুধু বিরোধিতা করা? কেন স্বচ্ছতা থাকবে না? একটা যে কোনো জিনিসে একটা তো স্বচ্ছতা প্রয়োজন, স্বচ্ছতা কেন থাকবে না? বিরোধীরা এই জায়গাটায় কেন বাধা দিচ্ছে? এটা কি শুধু রাজনীতি বলে মনে করছে? না, দেখুন, সবাই যেটা মনে করছে যে মুসলমান সংখ্যালঘু যারা আছেন তাদের যেটা অধিকার বলে চিহ্নিত আছে, সেই অধিকারটা কোনোভাবেই সেটা যদি লঙ্ঘিত হয়, তাহলে বুঝি তারা তাদের ভোট ব্যাংক কমে যায়। তারা এই ব্যাপারটাকে, এই ইস্যুটাকে অনেকটা ভোটের নিরিখেই দেখছেন। মুসলমান সমাজের মধ্যে কোনো পরিবর্তন আসুক, প্রগতিশীলতা আসুক, এগুলো তারা পছন্দ করছেন। যেমন 3 তালাক বিলটা আপনি দেখবেন, 3 তালাক যেটা ছিল, সেটা তো ক্ষতিগ্রস্ত হতো সাধারণ মহিলা, মুসলমান মহিলা। হ্যাঁ, হাজব্যান্ড রাগের চোটে বলে দিল, ব্যাস, তার সব সংসার শেষ, তার স্বপ্ন শেষ, তার কষ্টের জীবন। কে ভেবেছে সমস্ত কথাগুলো? তাই না? এটা তো ভাবা দরকার। মুসলমান যেমন সম্প্রদায়ের পুরুষরা আছেন, মহিলারাও তো অর্ধেক, তাদের কথা তো 3 তালাক বিলে আমরা দেখলাম এসেছে না। এগুলো কেউ পরিবর্তন করতে চায়নি, ভেবেছে বুঝি এতে সব মুসলমান সম্প্রদায় রেগে যাবে, তাদের ভোট কমে যাবে তাদের পক্ষে, সুতরাং তারাই যে মুসলমানদের একমাত্র যে মানে রক্ষাকর্তা, সেটাই প্রমাণটা তারা করতে পারবেন। এসবের বিরোধিতা করছে, 3 তালাকের ব্যাপক বিরোধিতা করা হয়েছে, অথচ কেউ ভাবলো না সেই মুসলমান মহিলা, হ্যাঁ, যিনি তালাক প্রাপ্ত হয়ে কি ধরনের বিপদের মধ্যে থাকছেন বা থাকতে পারেন, কেউ ভাবলো না। পরিবর্তন তো এসেছে, এটা তো, তাই না? এটা তো হিন্দুদের স্বার্থে হয়নি, বিজেপির স্বার্থে হয়, এটা মুসলমান সমাজের পরিবর্তন। এই যে প্রপার্টিজ গুলো আছে, মানে ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে তখন হয়তো এটা একরকম ভাবে ভাবা হয়েছিল, কিন্তু আজকের দিনে সেটা তো প্রাসঙ্গিক নাও হতে পারে। সেটাকে তো প্রযুক্তির সঙ্গে সঙ্গে দিনের পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, তাহলে কেন এগুলো পরিবর্তন হবে না? ঠিক ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রেও তো তাই। হ্যাঁ, দেখুন, ওয়াকফ এই যে হলো, এটা তো পার্লামেন্টে আগে আলোচনা হয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে, প্রায় 1 কোটি, জানেন, 1 কোটি পিটিশন জমা করেছে, 1 কোটি। মানে লংগেস্ট এক্সারসাইজ ইন পার্লামেন্ট বলা হচ্ছে। তারা যারা ছিলেন সদস্য হিসেবে তারা দেখেছেন, শুনেছেন, বহু জায়গায় তাদের গ্রাম ওয়াকফ, লোকাল ওয়াকফ বোর্ড নিয়ে গিয়েছে, তারা সব জানিয়েছে, এসবই তারা শুনে তারপরে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা এসেছে। কোনো ওয়াকফ প্রপার্টি কেড়ে নিয়ে ওয়াকফ প্রপার্টি অন্য ধর্মের লোকেরা পাবে না, ম্যানেজমেন্ট যাতে স্বচ্ছ থাকে, এখানে সব ধরনের চিন্তা ভাবনা যাতে থাকে। এবং ট্রাইব্যুনালে আগে যেটা ছিল, সেখানে মুসলিম স্কলাররা যারা ইসলাম ধর্ম পড়েছেন, বুঝেছেন, এখন ইসলাম ধর্মের 2টো ইউনিভার্সিটি আছে কায়রো, ইজিপ্টে। আমি দুজনের সঙ্গে গবেষণার সুযোগে আমার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। সেখানে কিন্তু পাশ করে আসতে হবে এরকম কিছু নেই, আপনি নিজে থেকেই ডিক্লেয়ার করলেই হলো আমি ইসলামিক স্কলার, তাতে আপনি ট্রাইব্যুনালে ঢুকে যাচ্ছেন, এবং তার ফলে তারা যা বলছে সেটাই মান্যতা দেওয়া হচ্ছে। এখন যেটা করা হয়েছে যে না, তারা থাকবেন ট্রাইব্যুনালে জজ থাকবেন, রিটায়ার্ড জজ বা এক্সিস্টিং জজ থাকবেন, বুঝেছেন, সরকারের, হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি নিচে কেউ লেভেলে কেউ থাকবে না, এরকম ভাবে রাখা হচ্ছে যাতে করে যারা আইন বোঝেন, সরকারি নিয়ম কানুন বোঝেন, এবং কারুকে যাতে অযথা উত্তক্ত করানো হয়, তার জমি কেড়ে নেওয়া না হয়। রাজাদা, যে আপনি যেটা বলছেন, এই ট্রাইব্যুনালে সম্ভবত অমুসলিম কাউকে রাখা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ট্রাইব্যুনালে না, অমুসলিম বলে কিছু নেই। ট্রাইব্যুনালে বলা হচ্ছে হ্যাঁ, হাইকোর্টে যারা আগে যারা ছিল ইসলামিক স্কলার, তাদেরকে রাখা হচ্ছে না। সেই জায়গায় ট্রাইব্যুনালে কোর্টের জজ থাকতে হবে, জয়েন্ট সেক্রেটারির উপরে থাকতে হবে, এবং তারা যে মুসলিম হতে হবে এরকম কোনো রাখা নেই, ঠিক আছে? সুতরাং ট্রাইব্যুনাল যেভাবে আমাদের দেশে তো সকলেই সমান রয়েছে, মাইনরিটিসদের তাদের ধর্ম রক্ষার একটা আলাদা সুরক্ষা সংবিধান দিয়েছে, কিন্তু তার মানে এই নয় আমি যে কোনো প্রপার্টিকে আমার বলে অধিকার করে নিতে পারবো, এটা তো হয় না, কারোরই হয় না, হিন্দুদেরও হবে না, কারোরই হবে না। হিন্দুরা কেউ যদি বলে এটা আমার, আমি কেড়ে নেবো, এইসব চলবে না, তাই না? সবার সমান অধিকার থাকা দরকার। এবং এই যে হিউজ প্রপার্টি যেটা নয়ছয় হয়েছে, প্রচুর মানুষ এই ওয়াকফ প্রপার্টি নানান ভাবে নানান আত্মসাৎ করেছে। যাই হোক, সেগুলো যেহেতু ম্যানেজমেন্টের তার রেকর্ডসই নেই, আপনি করবেন এটা, বুঝতে পারছেন? এখন সরকার বলছে একেবারে মাপ ঝোঁক করে, সার্ভে করে, রেকর্ড করে
এমন ভাবে রাখা হবে, তার নিজস্ব ওয়েবসাইট থাকবে, একটা স্বচ্ছতা যে কোনো জানতে পারবে কোনটা। হ্যাঁ, এবং ওয়াকফ প্রপার্টি থেকে যাতে এই যে হিউজ প্রপার্টি 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা হয়, এই টাকাটা যদি সব পৌঁছে দিয়ে মুসলমানদের জন্য খরচ করা হয়, ভারতবর্ষের গরিব মুসলমানদের অবস্থার পরিবর্তন আসতে পারে, ব্যাপক পরিবর্তন আসতে পারে, তাই না? বিরোধিতা করছে। আমার প্রশ্ন এখানে যে এই তৃণমূল সরকার যখন ক্ষমতায় এসেছে তার আগে বাম সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল এই ওয়াকফ নিয়ে একটা বড় অংশ, তাই তো, সংখ্যালঘুদের একটা বড় অংশের অভিযোগ ছিল যে ওয়াকফ সম্পত্তি নিয়ে বাম সরকার কিছু করেনি। কিন্তু তাদের সম্পত্তি রক্ষার জন্যে, স্বচ্ছতা আনার জন্য যে বিল, সেই বিলটা এতদিন ধরে আলোচনা হলো, এত কিছু হলো, তারপরে যেভাবে বিরোধিতা করা হচ্ছে, এই বিল কি পাস করানো যাবে বলে মনে হচ্ছে? যদিও আমরা যখন প্রতিবাদ করছি তখনও কিন্তু সংসদ চলছে, আলোচনা চলছে, এই জায়গাটা থেকে দেখুন ঠিক মানে এটা ঠিকই, সংসদে আলোচনা চলছে, বিজেপি এনডিএ মোটামুটি তো সংখ্যাগরিষ্ঠতা আছে এখনো, জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টি তারাও সমর্থন করতে জানিয়েছে। সুতরাং এই মুহূর্তে লোকসভায় পাশ না হওয়ার কোনো কারণ নেই। শেষ পর্যন্ত যদি কোনো কিছু অঘটন ঘটে তাহলে তো অন্ধ্রপ্রদেশে তাদের সরকারও ভেঙে যাবে এবং বিহারেরও তাদের সরকার ভেঙে যাবে, বুঝতে পারছে? হ্যাঁ, সুতরাং এই বোকামি তো তারা করবে না। সুতরাং তারা জানে, তারা চন্দ্রবাবু নাইডু বলছে আমরা মুসলমানদের পক্ষে, কিন্তু আমরা ওয়াকফ ম্যানেজমেন্ট ভালো করে হোক সেটাই চাই, এটা তারা বলেছে। এটাই একটা সাধুতার লক্ষণ দেখা যাচ্ছে। এখন মনে করুন কোনো কারণে ভোটে এটা পাশ হলো না, তারপরে তো রাজ্যসভায় যাওয়ার তো দাঁড়াবে না, রাজ্যসভায় যাবে না। তখন স্বাভাবিকভাবে যেটা হবে, নীতিশ কুমার যদি ভোটে এগেইনস্টে যায়, তার বিহারে তার অবস্থা শোচনীয় হবে। এবং একইভাবে তো আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবাবুর যে তার যে রেপুটেশনটা আঘাতপ্রাপ্ত হবে, সেটা এই বোকামিটা করবে বলে আমি মনে করি না। এরা দীর্ঘদিনের পোল খাওয়া রাজনীতিবিদ এবং বিজেপি যারা দেশ চালাচ্ছে তারাও জানে এই মুখ পোড়ানোর জন্য বিলটা তো আনেনি, তারা দেখতো যে চন্দ্রবাবু নাইডু দ্বিধা আছে, তারা বিলটাই আনতো। সুতরাং আলাপ আলোচনা হচ্ছে, সবাই তাদের কি কি বক্তব্য আছে বলুক, কোথায় অসুবিধা আছে বলুক, মানুষ তো সারাদিন ধরে শুনছে এবং জানতে পারবে বিলের কোথায় অসুবিধা আছে, কোনো পরিবর্তন করার দরকার আছে কিনা। বা দেখুন এই বিলটাই তো শেষ নয়, 25-এর বিলটাই শেষ নয়, আবার হয়তো 26-27-এ আবার নতুন পরিবর্তন আসতে পারে, সেটা এইভাবেই তো দেশ চলে না। হ্যাঁ, এখন দেখার যে এই সংশোধনী বিল, আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও সংসদে আলোচনা চলছে, বিভিন্ন পার্টি তাদের বক্তব্য রাখছে। এখন দেখার যে এই বিল এরপরে তো রাজ্যসভায় যাবে, হ্যাঁ, আর সংসদ হয়তো এই সপ্তাহে শেষ, আর সম্ভবত 2 দিন বোধহয়, বৃহস্পতিবার এবং শুক্রবার বোধহয় শেষ সংসদে, এর মধ্যেই পাস করাতে হবে। এখন দেখার যে এই বিল সত্যি সত্যি যেটা যে 3 তালাকের যে বিষয়টি ছিল, সেই বিলটা যেভাবে বিজেপি পাস করেছিল তখনও বিরোধিতা হয়েছিল, এবং এখন মুসলিম মহিলারা তারা কিন্তু এই বিলের দ্বারা উপকৃত হয়েছেন। আর এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে অভিযোগ, যে অস্বচ্ছতা ছিল, সত্যি সত্যি সেটা ফিরে আসে কিনা, যদি না ফিরে আসে আবার তো নিশ্চয়ই তার সংশোধন করার জায়গা রয়েছে সংসদে, নজর এখন সেদিকে থাকবে। ধন্যবাদ রায়দা, ধন্যবাদ আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।